চক্রবৃদ্ধি মূলধন কি করলো এত চক্রবৃদ্ধি মূলধন C will be 1 plus n 1 plus r whole চক্রবৃদ্ধি মূলধন C equal p into 1 plus r whole to the power n. স্লোগান p into 1 plus r whole to the power n 1 plus r whole to the power n এই কথাটা বলতে অনেক কষ্ট লাগতেছে অনেকের। আচ্ছা যাই হোক, চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন কি সরল মুনাফা কি চক্রবৃদ্ধি মুনাফা কি? তুমি যদি 100 টাকা ব্যাংকে রাখো, 100 টাকা ব্যাংকে রাখো, যদি 10% মুনাফা দেয় তাহলে 1 বছর পর পাইবা 110 টাকা। কয় বছর পর? 1 বছর পর কত পাইবা? 110 টাকা। 2 বছর পর কত? 200 এর সমান কি? সমান rn। তাহলে মূলধন যদি 100 টাকা হয় তাহলে p এর মান হচ্ছে 100 টাকা। 1 যোগ r এর মান কত ধরছি? 10%। r এর মান ধরছি, n এর মান প্রথম ধরছি 1। তাহলে কত হলো? শূন্যর সাথে শূন্য কাটা, কত থাকে? 100 ইনটু 1 যোগ 10 এর 1 নাকি 10 এর 1, তাহলে কত হয়? 10 এর 11। শূন্যর সাথে শূন্য কাটা, কত হলো? 110। এখন এই 1 বছরের জায়গায় যদি 2 বছর হয় তাহলে এখানে হবে কি? 2। তাহলে এখানে হবে কত? 12। তাহলে কত হলো? 100। 3 বছর হলে এখানে কত হবে? এখানে কত হবে? তাহলে এখানে কত হবে? যা বুঝাইতে চাইছি, 1 বছরে 110 টাকা, 2 বছরে 120 টাকা, 3 বছরে 130 টাকা। কি মূলধন এটা? এই কি চক্রবৃদ্ধি? সরল মূলধন, সরল। এখন চক্রবৃদ্ধি কি? চক্রবৃদ্ধি বলছো c সমান p ইনটু 1 যোগ r n, ঠিক আছে? তাহলে 100 টাকা যদি হয় 100, তাহলে 1 যোগ r, r এর মান কত? 10 এর 1। 1 বছর কত হইলো? 100 গুণ 10 এর 11, উপরে কত আছে? ক্যালকুলেটর বের করো। 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হয়। শূন্যের সাথে শূন্য কাটা, 110। চক্রবৃদ্ধি মূলধন 100 টাকা 1 বছরে, 110 2 বছরে এখানে ডাবল হবে, ঠিক আছে? 2 বছরে এখানে কি হবে? ডাবল হবে। তাহলে দাঁড়াইলো 100 ইনটু 111 ইনটু 10 এর 11 ইনটু 10 এর 11। স্কয়ার মানে কি 2 বার না? জি স্যার। তাহলে এখন গুণ করো সবাই। এই 2 শূন্যের সাথে 2 শূন্য কাটা, 11 11 121। আচ্ছা, এবার যদি 3 বার হয়, 3 বছর, তাহলে এখানে 3, এখানে 3, এখানে 3 বার, তাহলে গুণ করো কত হয়? 2 শূন্যের সাথে 2 শূন্য কাটা, শূন্য কিন্তু একটা থাকে। 3 টা 11 গুণ করে 10 দিয়ে ভাগ করো। 1331। না, এত হয় না। 3 টা 11 গুণ করে 10 দিয়ে ভাগ করো। 133.1। 133.1।
33.80। ঠিক আছে, এবার খেয়াল করি পার্থক্য। চক্রবৃদ্ধি মূলধন প্রথম বছরে আসছে 110, জি স্যার প্রথম বছরে 110, দ্বিতীয় বছরে আসছে 121, তৃতীয় বছরে আসছে 33.10। তাহলে চক্রবৃদ্ধি মূলধন আর সরল মূলধন, চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফার পার্থক্যটা কি? কোনো পার্থক্য আছে না একই? আছে পার্থক্য? জি স্যার এটা তো 100 টাকার হিসাব করলাম, তারপর 1000 টাকার হিসাব করলে তো আরো বেড়ে যাবে। 100 টাকা এইটুকু পার্থক্য, তাহলে 1000 টাকা করলে আরো পার্থক্য বাড়বে না কমবে? আর 1 লাখ টাকার হিসাব করলে তো আরো পার্থক্য বাড়বে, তাই না? তাহলে সরল মুনাফায় হচ্ছে তুমি যদি 100 টাকা ব্যাংকে রাখো, 10% মুনাফায় 1 বছর পর ওই যে 100 টাকা রাখছো ওই 100 টাকার উপর লাভ দিবে। যেই 100 টাকা রাখছো ওই 100 টাকার উপরে চক্রবৃদ্ধি মূলধনে তুমি 100 টাকা রাখছো, ওই 100 টাকার 10% যে মুনাফা, ওই 100 টাকার মুনাফা কত আসে? শুধু মুনাফা, মুনাফা সূত্র কি? পি আর এন। তাহলে পি হচ্ছে 100 আর হচ্ছে 1 বছর, তাহলে কত হয়? 10 টাকা। চক্রবৃদ্ধি মূলধনে এই যে 10 টাকা, এই 10 টাকা আইসা পরের বছর 110 টাকা হবে। এই 110 টাকার উপরে তোমার 10% লাভ দেবে। সরল মুনাফায় এই সারা বছর 100 টাকাই থাকবে। সরল মুনাফায় এই যে মূলধন 100 টাকা, এই 100 টাকার উপরই সারা বছর লাভ দিবে। 1 বছর পর 100 টাকা লাভ দিবে, 2 বছর পর ওই 100 টাকার উপর লাভ দিবে, 3 বছর পর 100 টাকার উপরে লাভ দিবে। চক্রবৃদ্ধিতে 1 বছরে লাভ পাইছি 10 টাকা, পরের বছর আমার হিসাব হবে 110 টাকা, পরের বছর আমার হিসাব হবে 110 টাকা। 110 টাকার উপর 10% এর কত আসে? 10% মানে 10 এর 1 নাকি? 1 বছরে কত আসে? 0 সাথে 0 কাটা 11। পরের বছর আমার মূলধন হবে 111 টাকা, আচ্ছা সরি 121 টাকা, 110 টাকা আর 11 টাকা বাড়ছে, 121 টাকা। তাহলে দেখো আমার মূলধন দিন দিন বাড়তেছে। চক্রবৃদ্ধি মূলধন দিন দিন এই লাভের উপর লাভ দিবে। তাহলে চক্রবৃদ্ধিতে লাভ বেশি না সরল মুনাফায় লাভ বেশি? চক্রবৃদ্ধিতে লাভ বেশি। চক্রবৃদ্ধিতে মুনাফার উপর মুনাফা দেয়, কথা বুঝে নাই? এই 100 টাকা 121 টাকা হিসাব করছি, 121 টাকা তো আমার জমা না, আমার জমা হচ্ছে 100 টাকা আর মুনাফা হচ্ছে 21 টাকা। এই 21 টাকা মুনাফার উপরেও মুনাফা দিতেছে। তো চক্রবৃদ্ধিতে হচ্ছে মুনাফার উপরে মুনাফা দেয়, আর সরল মুনাফায় শুধু আসলের উপর মুনাফা দেয়। কথা বুঝে গেছে? তাহলে তুমি যদি ব্যাংকে টাকা রাখো তাহলে চক্রবৃদ্ধি হিসেবে ব্যাংকে টাকা রাখলে বেশি লাভ পাওয়া যায়। আচ্ছা, মূল উদ্দেশ্য ছিল চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার পার্থক্য কিভাবে হয়, বিষয়টা কি বুঝতে পারছো? সরল মুনাফায় শুধু মূলধনের উপর লাভ পাওয়া যায়, চক্রবৃদ্ধি মুনাফায় মুনাফার উপরেও লাভ পাওয়া যায়। 27 পৃষ্ঠা 7 নম্বর। প্রথমে আমরা তথ্যগুলো ভালো করে পড়ব, তথ্যগুলো ভালো করে পড়ে কোনটা কি সেটা আইডেন্টিফাই করব। বলছে বার্ষিক 10% মুনাফায়, বার্ষিক 10% মুনাফায় 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। চক্রবৃদ্ধি মূলধন, যেহেতু এখানে চক্রবৃদ্ধি মূলধন চাইছে, আমরা সূত্র পড়ছি দুইটা, একটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এখন আমরা কি মূলধনের সূত্রটা লিখবো না মুনাফার সূত্র? যেহেতু প্রশ্নে বলছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো, তাহলে মূলধনের সূত্রটা লিখবো। এখন প্রথম বলছে 10%, এটা কি?
মুনাফার হার ৮০০০ টাকার, এটা কি? এটা হচ্ছে আসল। তাহলে আমরা প্রথমে তথ্যগুলো লিখব। দেওয়া আছে আসল সমান সমান ৮০০০ টাকা। মুনাফার হার আর সমান পার্সেন্ট। এখানে আমরা পার্সেন্টটাকে ভাঙায় ফেলবো। পার্সেন্ট ভাঙালে নিচে ১০০ উপরে ১০, কাটাকাটি করলে ১০ এর ১। সময় সময়ান সমান কত বছর? ৩ বছর। এই হচ্ছে আমাদের তথ্য। এখন চক্রবৃদ্ধি মূলধন চাইছে, তাহলে এখানে কি লিখব? আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান P into 1 plus R whole to the power n. 1 plus R whole to the r power n. whole to the power M. n। আচ্ছা, এখানে আমরা একই লিখব, যেহেতু এটা পাটিগণিত আছে একই লিখব। আর সংখ্যাগুলো তো সব পাটিগণিতে যাবে। এখন p এর মান কত? ৮০০০। ১ যোগ 1/10 r এর মান হচ্ছে ১০ এর ১, n এর মান হচ্ছে ৩। এই লেখাটা কি সবাই বুঝছো না বুঝছো? জাস্ট এখানে সূত্র লিখছি, সূত্র মতো মানগুলো বসায় দিছি। না না লেখা লাগবে না, এটা বীজগণিতে লেখা লাগবে। আচ্ছা, আমরা এখানে শুধু মানগুলো বসায় দিলাম। এখন ৮০০০ এর জায়গায় ৮০০০ থাকবে। এটা তোমাদেরকে একটা সংক্ষিপ্ত যোগ শিখাইছিলাম। ১০ আর ১ যোগ করলে হয় ১১, উপর হচ্ছে ৩। যারা নতুন হচ্ছে, এটা তো আসলে লসাগু করে যোগ বিয়োগ করতে হয়, তাই না? তো যেহেতু এখানে ১ আছে, একেবারে সহজ হিসাব হচ্ছে নিচে ১০ আছে, ১০, এই ১০ এর সাথে ১ যোগ করলে হয় ১১। এইভাবে ডাইরেক্ট বসে দেবা। কথা বুঝতে পারছো? তাহলে হয়ে যাবে। লসাগু করে সংখ্যা বড় করার দরকার নেই। এখন এখানে পাওয়ার ৩ মানে কি? স্যার 11 তিনবার গুণ হবে। তাহলে ৩ বার গুণ হবে। তাহলে ১০ এর ১১ গুণ ১০ এর ১১ গুণ ১০ এর ১১। ১ শূন্য ২ শূন্য ৩ শূন্য, ১ শূন্য ২ শূন্য ৩ শূন্য কাটা। এবার ১১ গুণ ১১ গুণ ১১ গুণ ৮। স্যার ১০,৬৪৮। ১০,৬৪৮। ঠিক আছে? জি স্যার। এই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। সুতরাং নির্ণয় চক্রবৃদ্ধি মূলধন ১০,৬৪৮। নিচে লেখো, সুতরাং নির্ণয় চক্রবৃদ্ধি মূলধন ১০,৬৪৮ টাকা। কারো কোথাও সমস্যা হইলে বলো, কে কোথায় কি বোঝো নাই। বনি কি বোঝো নাই? সব বুঝছো? গাইসা কি বোঝো নাই? ওই যে আক্ষরিক নামগুলো জানতাম। টি আর এ। এখন জানছো তো? তুমি কি বোঝো নাই? ছোট না সবার? আট নম্বরটা পড়ি ভালো করে।
বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায়, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? তাহলে আসল কি সমান 5,000 টাকা 5,000 টাকা, মুনাফার হার আর সমান, সেম সময় n সমান, স্যার 3 তাহলে এগুলো যা আছে তাই। জি স্যার সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য চাইছে। জি স্যার তা আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র জানি। চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে p * 1 + r Minus P. ঠিক আছে? জি স্যার চক্রবৃদ্ধি মুনাফা p * 1 + r p, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। এবার p এর মান হচ্ছে 5,000 5,000, 1 যোগ r এর মান হচ্ছে 10 এর 1, n এর মান হচ্ছে 3, p এর মান হচ্ছে -5,000 5,000। দেখো মানগুলো বসানোতে কার কার সমস্যা হচ্ছে? এক জায়গায় সমস্যা হলে ওই পাশের বেঞ্চে যাও, ওখান থেকে দেখা যাবে। আচ্ছা, মান বসানো বুঝছি সবাই? একটু আগে যে নিয়মের সমাধান করছি একেবারে সেম নিয়মের সমাধান হবে। 5,000 ইনটু যোগ করলে হয় 10 এর 11 টু দ্য পাওয়ার 5,000। তাহলে বিয়োগ 5,000 ইনটু 10 এর 11 ইনটু 10 এর 11 ইনটু 10 এর 11 বিয়োগ 5,000, 1 0 2 0 3 0 1 2 3 0 কাটা। এবার গুণ করে সব। ছয় হাজার 655 বিয়োগ 5,000 বিয়োগ 5,000, 1,655। কি বের করলাম এটা? চক্রবৃদ্ধি মুনাফা। তো আমাদের চাইছে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। চক্রবৃদ্ধি মুনাফা বের করছি, এখন বাকি ফিরেছে সরল মুনাফা। আচ্ছা, আমি সাইডে লিখে তোমরা নিচে লিখো, মানে তোমার এটা মস্ত হবে। আবার সরল মুনাফা, সরল মুনাফার সংকেত হচ্ছে আই, আই সমান PRN PRN। পি এর মান হচ্ছে 5,000 গুণ আর এর মান হচ্ছে 10 এর 1 গুণ n এর মান হচ্ছে 3। তাহলে শূন্যের সাথে শূন্য কাটা, 3 হচ্ছে 1500 টাকা। তাহলে সরল মুনাফায় আসতেছে 1500 টাকা আর চক্রবৃদ্ধি মুনাফা আসছে 1655 টাকা। তাহলে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হইল? সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সমান 1655 বিয়োগ 1500 টাকা সমান সমান 155 টাকা। এই হলো উত্তর।
না লাগবে না, এগুলো তো জাস্ট সূত্রের মতো বসাই দিচ্ছি। কি বোঝো বনি কোথায় কি বোঝো নাই? নাদিয়া কোথায় সমস্যা বুঝছো পুরোটা? উর্মি কোথায় বোঝো নাই? কে কে বোঝো নাই? সবই বুঝো, ক্লাসে সবই বুঝো, কিন্তু পরীক্ষার দিন খালি হাই হাই করো। কোন জায়গা বুঝে যাবো? এই তত্ত্বগুলো বোঝো নাই, এই সূত্র বোঝো নাই, সূত্র বোঝো নাই, সূত্র না একটু আগে মুখস্থ করলাম। সরল মুনাফা P * 1 + r হোল টু দ্য পাওয়ার n - p, তারপরে মান বসেছে সমাধান করছি। আছে সবার? আছে। পরেরটা একই হার মুনাফা কোন মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৫০০ টাকা, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৭৬০ টাকা হলে মূলধন কত? একই হার মুনাফায়, অর্থাৎ 1 বছরান্তে যে মুনাফা ছিল 2 বছরান্তে একই মুনাফা ছিল। 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হয় ৬৫০০ টাকা, 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হয় ৬৭৬০ টাকা। 1 বছর আর 2 বছর দেওয়া আছে, মুনাফা আসল সব একসাথে দেওয়া আছে, মুনাফার হারও দেওয়া নাই, আসলও দেওয়া নেই। পরবর্তীতে কয় নম্বরটা? তোমার সব ভালো সময় আছে, তাড়াতাড়ি সব রাষ্ট্রকান্ত ২৭ পৃষ্ঠা বের করা। যা বলতেছিলাম, এই অঙ্কের উপরে অনেকগুলা সৃজনশীল আছে, অনেকগুলা। হ্যাঁ ৯ নম্বর। যেহেতু অনেকগুলা সৃজনশীল আছে, খুব ভালো করে বুঝে নিতে হবে যে কিভাবে করবো, এবং বইয়ের ভিতরেও সৃজনশীল একটা আছে এই অঙ্কের উপরেই, ঠিক আছে? তো আমরা যেন ভালো করে খেয়াল করি। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধন সংকেত কি ছিল? সি সমান সমান P * 1 + r to the power n। হাজারটা শেষ
আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন c সমান p * 1 + r হোল টু দ্য পাওয়ার n। কি ওই সূত্রটা মুখস্থ করে নেবা, এটা সূত্র মুখস্থ করে নেবা। দেওয়া আছে এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন c সমান ৬৫০০ টাকা আছে তো। এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৫০০ টাকা দেওয়া আছে। এরপরে দেওয়া আছে ২ বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৭৬০ টাকা। আচ্ছা, এক বছর হইলে এখানে কত হয়? ২ বছর হইলে এখানে কত হয়? প্রশ্ন মতে p * ১ + r ১ সমান সমান ৬৫০০। এটা এক বছরের হিসাব। এবং p * ১ + r ৬৭৬০। এটা হচ্ছে ১ নং সমীকরণ, এটা হচ্ছে ২ নং সমীকরণ। এভাবে সাজায় লেখো। হ্যাঁ, হচ্ছে বন্ধনা বন্ধনা হচ্ছে লেখা সবার ২ বরণ ১ বড় ২ কে ১ নং দ্বারা ভাগ করে ২ নংকে ১ নং দ্বারা ভাগ করব। এই ভাগের নিয়মগুলো ভালো করে খেয়াল করো। এরকম দুই পাশে সমান সমান দেওয়া থাকলে বাম পাশেরটা দিয়া বাম পাশে ভাগ করতে হয়, ডান পাশেরটা দিয়া ডান পাশে ভাগ করতে হয়। এই পাশে বাম পাশে কি আছে? p * ১ + r স্কয়ার। এই পাশে ডান পাশে কি আছে? ১ + r ১ ৬৭৬০ ৬৫০০। বলছি ২ নংয়ের ডান পক্ষকে ১ নংয়ের ২ নংয়ের বাম পক্ষকে ১ নংয়ের বাম পক্ষ দিয়ে ভাগ,
2 নংয়ের ডান পক্ষকে 1 নংয়ের ডান পক্ষ দিয়া ভাগ, অর্থাৎ ডান পক্ষকে ডান পক্ষ দিয়া ভাগ, বাম পক্ষকে বাম পক্ষ দিয়ে ভাগ। কথা বুঝতে পারছো? সমান সমান হবে একটা। আবার কেউ যে অনেকেই করো যে এই পুরোটা লেখা ভাগ চিহ্ন দাও আবার এই পুরোটা লিখে দাও, তা কিন্তু না, সমান সমান হবে একটা। এত ভাগ এত সমান এত ভাগ এত। বুঝে গেছে? যেহেতু জায়গার অভাব উপরেগুলো মুছে দেই, উপরেগুলো বুঝতে কারো সমস্যা থাকলে এখনো সময় বলো আছে, কারো বুঝতে সমস্যা? এখানে শুধু তথ্যগুলো লিখছি। আচ্ছা খেয়াল করো, এখানে পি এর সাথে পি কাটা যায়, উপরে পি নিচে পি কাটা, উপরে 1 যোগ আর কয়টা? স্যার দুইটা। নিচে কয়টা? একটা। উপরে নিচে কাটাকাটি করলে কি থাকে? একটা। 1 প্লাস আর থাকে একটা বাকি। বুঝি তো এটা? নিচে উপরে 1 প্লাস আর হচ্ছে দুইটা, নিচে 1 প্লাস আর হচ্ছে একটা, তো দুইটা থেকে একটা কেটে দিলে আর একটা বাকি থাকে। ঠিক আছে? এবার আসো এখানে কাটাকাটি করি, শূন্যের সাথে শূন্য কাটা। এবার 25 দিয়ে ভাগ করো, 25 দিয়ে 650 কে ভাগ 26 দিয়ে 650 কে ভাগ করো, 26 দিয়ে স্যার 25। নিচে থাকে 25, 26 দিয়ে ভাগ করো, উপরে থাকে 26, স্যার 26। তাহলে উপরে থাকে 26 আর নিচে থাকে 25। 25। তাহলে 1 যোগ আর এর মান হচ্ছে 26/25। 1 নং সমীকরণে 1 যোগ আর সমান এত বসিয়ে 1 নং সমীকরণে, তাহলে 1 নং সমীকরণ কোনটা? এই যেটা, জি স্যার। এখানে প্রথম আছে পি ইনটু 1 যোগ আর, এটার মান কত? স্যার 26/25। এই যে 1 নং সমীকরণ, আসসালামু আলাইকুম স্যার। এই 1 নং সমীকরণ এখানে আছে পি। আসো আচ্ছা ওই মাপনিটার পাশে করে ব্যায়াম করি কত আসসালামু এই যে 1 যোগ আর, এটার মান কত? 1 যোগ আর, এই যে 1 যোগ আর সমান 26/25। তো এই যে এটার জায়গায় এখানে মান বসাই দিছি, বুঝো নাই? জি স্যার। আর লেখা তো শেষ করি নাই এখনো। সমান সমানের জায়গায় সমান সমান, 6500। ওই পাশে আছে 6500। এই 1 নং সমীকরণে 1 প্লাস আর সমান এত বসিয়ে, তাহলে এখানে পি এর জায়গায় পি রইলো আর 1 প্লাস আর এর জায়গায় মান বসাই দিলাম। আর এই পাশে যা ছিল বুঝছি তো? সবাই বুঝছো? আচ্ছা এরপরে আমরা জানি যে এই পাশের ভগ্নাংশ ওই পাশে নিয়ে গেলে উল্টা হয়। উল্টা হয়। অনেকেই জানি, নতুন যারা আসছে তারা খেয়াল করো, এই পাশের ভগ্নাংশ, এই যে এই পাশের যে ভগ্নাংশ, এই ভগ্নাংশ ওই পাশে গেলে উল্টা লিখতে হয়। এখানে আছে 25 বা 26 আর এখানে লিখছে 26 এর 25, এখানে 26 উপরে এখানে নিচে, উল্টায় যাবে। কথা বুঝছি? কি বলছো? এখন স্যার 250। 26 দিয়ে ভাগ করলে হয় 250। 250। এবার এটা গুণ করলে হয় 6250। 6250। তো পি এর মান পাই গেছে। জি স্যার। তো আমাদের প্রশ্ন ছিল মূলধন কত? সুতরাং সুতরাং নির্ণয় মূলধন সমান 6250 টাকা। এই হলো উত্তর। কোন জায়গায় সমস্যা মনে হয়? না স্যার, এই যে এখানে উপরে এটা করতে গেছে, এটা পরে এখানে চলে গেছে।
দুইটা দিয়ে ভাগ দিছি। দুইটা থেকে একটা গেলে একটা থেকে। তোমার কি সমস্যা? তোমার অনেক কি সমস্যা? কোনো সমস্যা নাই। নাদিয়া কি সমস্যা? উর্মি? আশা করি পারবো সবাই। বারবার করে বলছিলাম অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে মুনাফার হার নাই, ই নাই, কিছু নাই, আছে খালি চক্রবৃদ্ধি মূলধনগুলো দেওয়া আছে। সেখান থেকে কিভাবে আমরা সমাধান করলাম বুঝতে পারছি তো? এই পর্যন্ত সবাই বলতো অঙ্ক কিন্তু এখানে শেষ। আবার কথা বললাম আবার প্যাচ লাগাই দেবা। এই অঙ্ক থেকে যদি আবার প্রশ্ন করা হয় যে সৃজনশীল এটা যে মুনাফার হার নির্ণয় করো, মুনাফার হার নির্ণয় করো, তাহলে এখান থেকে খুব সহজে মুনাফার হার নির্ণয় করা যাবে। কথা বুঝতে পারছো? খুব সহজে মুনাফার হার নির্ণয় করা যাবে। খালি বলেই দিলাম খুব সহজে করা যাবে, কিভাবে করা যাবে তারপর বললাম না। আস্তে দেখো 1 প্লাস আর সমান এত, মুনাফা হার কি আর না? এই তো আর এর মান বেড়ে গেল 25/26 মাইনাস 1। এবার লসাগু করি 25 নিচে 25 উপরে 1। আমরা জানি শতকরা প্রকাশ করতে গেলে 100% দিয়ে গুণ করতে হয়, মনে আছে তো? জি স্যার। তো এই যে 4 25 এ 100 4%, এই তো মুনাফা হার। এই কথা হচ্ছে একবারে সোজা মুনাফা হার বের করা। বোঝো নাই কে? অনেকে মনে হয় বোঝো না। মুনাফার হার মুনাফা আর না, মুনাফার হার হচ্ছে আর। আচ্ছা, এটা হচ্ছে সংকেত, এটা হচ্ছে সংকেত। সংকেত মুনাফার হারের সংকেত হচ্ছে আর। আস্তে আস্তে সামনে আগে আরো ক্লিয়ার হয়ে যাবে। 10 নম্বর অঙ্ক অলরেডি আমরা করে ফেলছি। জি স্যার। শতকরা বার্ষিক 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। সবৃদ্ধি মূল হচ্ছে, এরপরে বলছে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলছে আর চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলছে। পারি আমরা? জি স্যার। তারপরে করে দিচ্ছি, একটু দশমিক আছে, একটু ঝামেলা আছে, এই জন্য করে দিতেছি। দেওয়া আছে মুনাফার হার আসল কত? স্যার 10,000 টাকা। আসল পি সমান 10,000 টাকা। 10,000 টাকা। কিউ, এই যে পি এটা হচ্ছে আসলের সংকেত। প্রত্যেকটা সংকেত মুখস্থ করে নিবা। আসলের সংকেত হচ্ছে পি। পি লেখা থাকলে বুঝতে হবে যে আসল নির্ণয় করতে বলছে। মুনাফার হার, 8.50। মুনাফার হারের সংকেত হচ্ছে আর। আর এর মান হচ্ছে 8.50%। এখন পার্সেন্ট ভাঙাইতে গেলে আমরা জানি পার্সেন্ট ভাঙায় নিচে 100 হয়, উপরে 8.50 হয়। এই দশমিকটাকেও আমরা রাখবো না। খেয়াল করো, যারা দশমিক ভাঙাইতে পারো, নিচে প্রথমে আছে 100, এই যে 100 আছে 100, আর এখানে এই যে দশমিক আছে, দশমিকের পরিবর্তে নিচে একটা 1, আর দুইটা সংখ্যার পরিবর্তে দুইটা শূন্য। দশমিকের পরিবর্তে একটা 1, দুইটা সংখ্যার পরিবর্তে দুইটা শূন্য। আর যেহেতু দশমিক ভাঙায় ফেলছি, অতএব উপরে আর কোনো দশমিক থাকবে না। ক্লিয়ার? এবার যদি কাটাকাটি করি, শূন্যের সাথে শূন্য কাটা যায়, 5 দুগুণে 10, 5 17 85। তাহলে নিচে হচ্ছে 200 আর উপরে হচ্ছে 17। তাহলে আর এর মান হচ্ছে 200 ভাগের 17 ভাগ। ক্লিয়ার? জি স্যার। সময় 2 বছর। সময় n
সমান 2 বছর। শুধু এই কাটাকাটিটুকু করানোর জন্য অঙ্কটা করাইলাম। আশা করি সবাই পারবা। আমরা জানি সবৃদ্ধি মূল সবৃদ্ধি মূল সবৃদ্ধি মূল সি সমান p into 1 plus p ইনটু whole to the power 1 যোগ r হোল টু দ্য পাওয়ার। এখন p এর মান কত? 10,000 p এর মান হচ্ছে 10,000 টাকা ইনটু 1 যোগ r এর মান 17/200 হচ্ছে into 2 2। এটা লসাগু করে যোগ করলে হবে 200 যোগ 17 217 স্কয়ার। স্যার আচ্ছা ঠিক আছে কত আছে? 10,000 গুণ নিচে আছে 200 উপর হচ্ছে 217 গুণ নিচে আছে 200 উপর হচ্ছে 217 1 0 2 0 3 0 4 0 1 2 3 4 সব শূন্য কেটে দিলাম। এবার 217 গুণ করে 4 দিয়ে ভাগ 11,772.25 11,772.25। এটা সবৃদ্ধি মূল এই ছিল আমাদের সবৃদ্ধি মূল। এখন চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। তো মুনাফা বের করতে হলে 10,000 বিয়োগ করব রাইট। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা সমান c minus p c মাইনাস p। তো c এর মান হচ্ছে 772.25 বিয়োগ p এর মান হচ্ছে 10,000। তাহলে বিয়োগ করলে হয় 1,772.25। এই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। সবাই একটু ভালো করে দেখে বলো কে কোথায় বোঝো নাই, কি সমস্যা। আচ্ছা, ওটা সবার 11 নম্বর দিয়ে আমার শিটে কয়েকটা সৃজনশীল আছে। মনে হয় খুব একটা জিতেন না, একটা জিতেন না। ছোটবেলা থেকে অনেকে বলতো আমি মানুষটা ভালো না, ওই অভ্যাসটা রয়ে গেছে। আমার কাছে আপনাকে অনেক ভালো লাগে 11 নম্বর, কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন। 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? আশা করি আজকের অঙ্ক শেষ হওয়ার পর ঢাকা শহরের জনসংখ্যা 2 বছর পর কত হবে বের করতে পারবে। এখন চট্টগ্রাম, রাজশাহী, খুলনা কোন শহরে কতজন জনসংখ্যা বৃদ্ধি পাবে সবই শিখে ফেলবো।
দেওয়া আছে শহরের জনসংখ্যা, এখানে 64 লক্ষ। এখানে কিন্তু আসল লেখা যাবে না, শহরের তবে শহরের জনসংখ্যাটাই আসলে আসল। ঠিক আছে, 64 লক্ষ। লক্ষ। 64 লিখতে 6 সময় লাগে। শহরের জনসংখ্যা ছিল 64 লক্ষ। জনসংখ্যা বৃদ্ধির হার 1000/25 কি বলি 25/1000 জনসংখ্যা বৃদ্ধির হার, এটা সংকেত হচ্ছে আর সমান সমান 25/1000 যেহেতু এটা বলছে হাজারে 25 জন, এই জন্য উপরে 25 নিচে 1000 হবে। আমরা এতদিন পর্যন্ত যে অঙ্কগুলো করছি সবগুলাই নিচে 100 ছিল, কারণ সেখানে ছিল শতকরা। ঠিক আছে, আর যেহেতু এখানে হাজার বলছে, হাজারে 25 জন, এই জন্য নিচে 1000 উপরে 25। যদি কাটাকাটি করি 25 1 25, 4 25 100। সময় সময় n সমান 2 বছর। আমরা জানি কি জানি, কোন শহরের জনসংখ্যা লেখো, কোন যা বলতেছি তা লেখো। আমরা জানি কোন শহরের জনসংখ্যা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রানুসারে বৃদ্ধি পায়। শহরের জনসংখ্যা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রানুসারে বৃদ্ধি পায়। ঠিক আছে, আমরা জানি শহরের জনসংখ্যা, কোন শহরের জনসংখ্যা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রানুসারে বৃদ্ধি পায়। সুতরাং 2 বছর পর শহরের জনসংখ্যা সমান, যেহেতু বলছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রানুসারে বৃদ্ধি পায়, তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা লিখব। p এর মান হচ্ছে 64 ইনটু 1 যোগ 40 এর 1 উপরে পাওয়ার 2। যোগ করলে হয় নিচে 40, উপরে হচ্ছে 41। একটু সংক্ষেপ করে দিলাম, 41 গুণ 41। ঠিক আছে, বুঝি নাই দুইবার কেন? আচ্ছা, এই 2 শূন্যের সাথে 2 শূন্য কাটা, 4 দিয়া 64 কে ভাগ করলে 4 16 64, আবার 4 দিয়া 16 কে ভাগ করলে হয় 4, 3টা শূন্য বাকি থাকে, 3টা শূন্য। এবার সব গুণ করো, 41 গুণ 4000। তুমি সংখ্যা বলো। 6 7 2 4 6 7 2 4 0 0 0 0 0, তার মানে হচ্ছে 67,24,000। সুতরাং ওই শহরের জনসংখ্যা 2 বছর পর ওই শহরের জনসংখ্যা 67,24,000 জন। আচ্ছা, চক্রবৃদ্ধি মূলধনের যে অঙ্ক করছি সেটার মধ্যে এটার মধ্যে পার্থক্য কি? স্যার এখানে ওইখানে ছিল টাকা, এখানে জন। আর কিছু আছে পার্থক্য? না স্যার। যাদের চোখ কপাল হচ্ছে কি হয়েছে, কি এমন জটিল, কি এমন কঠিন, কোথায় কি ঝামেলা আছে, কোথাও কোনো ঝামেলা আছে? একটা তথ্য আমাদের জানা ছিল না, সে তথ্য হচ্ছে শহরের জনসংখ্যা কিভাবে বের করে। তাহলে শহরের জনসংখ্যা চক্রবৃদ্ধি মূলধনের
সূত্রানুসারে বৃদ্ধি পায়, এই কথাটা মনে থাকলেই আমরা এই অঙ্ক পারবো, রাইট? আচ্ছা, এখন যদি বলা হয় ওই শহরের জনসংখ্যা কতজন বৃদ্ধি পেয়েছিল, স্যার বিয়োগ করে দিব শুধু এটা থেকে এটা বাদ দিয়ে দিব, তাই না? জি স্যার। মুখে মুখে বলতে পারি 3,24,000 জন বৃদ্ধি পেয়েছে। জি স্যার। আগে ছিল 64 লক্ষ, হচ্ছে 66 লক্ষ, 3 লক্ষ বাড়ছে, 3,24,000 জন বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার? 12 নম্বর, যদি আমরা ভালো করে করি তাহলে বিভিন্ন কোম্পানি থেকে ঋণ আনলে হিসেব করে পরিশোধ করতে পারবো, আমাদেরকে ঠকাইতে পারবে না। অবশ্যই। যেমন ধরো সেদিন মাসালা আমার কিভাবে ঠকাইছে খেয়াল করো, যদিও আমি জানি তারপরেও কিছু বলি নাই, গরিব মানুষ 1-2 টাকা বেশি নিলে কিছু হয় না। যেমন ধরো মাছের কেজি 140 টাকা, মাছের কেজি 140 টাকা। 140 টাকা হলে ওই মাছের ওজন হচ্ছে 1 কেজি 400 গ্রাম। 1 কেজি 400 গ্রাম, তো 1 কেজি 400 গ্রাম, 1 কেজির দাম তো 140 টাকা, আর 400 গ্রামের দাম তো 400 গ্রামের দাম বের করা খুব সোজা। 40, এই 40 কে 400 দিয়ে গুণ করলে বের হয়ে যায়, ঠিক আছে? 4-14 কত হয়? 56। এর সাথে আরো 56 টাকা যোগ করো, কত হলো? 6, 9, 196। তো সেই হিসাব করে বলতেছে স্যার 1 কেজি 400 গ্রাম তো স্যার 202-3 টাকা আসে, 200 টাকা দিয়ে দেন। কথা বলছো? আমি তো সোজা হিসাব করছি 456, আমার তো এত হিসাব করা লাগে না। 400 গ্রামের দাম 56 টাকা আর 140 টাকা, আমি তো হিসাব করেই ফেলছি। ও যখন মাপে তখন হিসাব করে ফেলছি। তো পরে আমার হিসাব দেয় স্যার 202 টাকা হয়েছে, তো 202-3 টাকা হয়, 200 টাকা আমি ফেরত দিই। আমি 4 টাকা বেশি নিই, বসে জানবো আর কিছু বলি। তো তরকারিওয়ালা মাছওয়ালারা এইভাবে মানুষকে ঠকায়। আমি ইচ্ছা করে দিছি, আমি জানি 4 টাকা বেশি নিতেছে, তাতে আমার খুব একটা কিছু চাইবো আসবো না। কারণ হচ্ছে আমি বাজারে গিয়ে মাছ কিনলেও তো আমার রিক্সা ভাড়া 20 টাকা লাগবে, তো ঘরে নিয়ে আসছে, তাই না? আর যে মাছগুলো রাখছি দুপুর টাইমে, ওগুলো অরিজিনালি বাজারে মাছের দাম আছে 160 টাকা, কিন্তু সারাদিন বিক্রি করছে, দুপুর হয়ে গেছে, আর আমিও বাসায় যাব, চিন্তা করলাম যাই ভাই নিয়ে যাই, ওরও লাভ হয়েছে আমারও লাভ হয়েছে। মাছ ছিল এইটুকু, আর কিছু গুণামাছ ছিল, সেগুলো রয়েছে। যাই হোক, তো যদি তোমরা হিসেব না জানো এইভাবে মানুষ ঠকাবে, বিশেষ করে তরকারিওয়ালারা সবচেয়ে বেশি ঠকা। আর ঠকা হচ্ছে এই যে ফল বিক্রি করে ওরা হিসাবে অনেক গন্ডগোল করে, বুঝানো যায়। বাসায় যায় হিসাব করে দেখবো যে 10 টাকা 15 টাকা 20 টাকা বেশি হয়ে গেছে। কথা বুঝতে পারছো? আসো অঙ্ক শেষ করি। এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিল। বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফা দিবে এই শর্তে একটা কোম্পানি থেকে 5,000 টাকা ঋণ নিল। আরো শর্ত দিল প্রতি বছর শেষে 2,000 টাকা পরিশোধ করবে, মানে 1 বছর যাবে 2,000 টাকা দিয়ে দিবে, আবার 1 বছর যাবে 2,000 টাকা দিয়ে দিবে, এইভাবে আস্তে আস্তে সুদ করে দিবে। কথা বুঝতে পারছো? এখন আমাদেরকে প্রশ্ন করা হয়েছে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে। তাহলে দ্বিতীয় কিস্তি পরিশোধ 1,000 টাকা থাকবো, আর মুনাফাকে দিব, মুনাফা দিব না, খালি 800 টাকা পরিশোধ করে রাখতে হবে। তাইলে তো সোজাই ছিল, প্রথম বছর 2,000, পরের বছর 2,000, আর রইল 1,000,
পরের বছর 1000 দিয়ে 8 টাকা করো। রাইট। তাহলে আসল কত? আসল 5000 টাকা। আসল পি সমান 5000 টাকা। মুনাফার হার আর সমান 8% সমান সমান 108। কাটাকাটি করা যায়, থাক আমি রাখলাম। সময় সময় ঝামেলা, কেননা আমি প্রথম বছরে টাকা দিব, পরে আবার দ্বিতীয় বছরে টাকা দিব। প্রথম বছরের একরকম হিসাব, দ্বিতীয় বছরে আরেক রকম হিসাব। তাহলে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র ছিল P ইনটু 1 যোগ R হোল টু দা পাওয়ার n। এখন মূলত সূত্রের ফ্যাক্টরটা বুঝি তো সবাই? জি স্যার। এই সূত্র বসে আমরা কিভাবে সমাধান করি? তাহলে P এর মান হচ্ছে 5000 টাকা, 1 যোগ R এর মান হচ্ছে সমান হচ্ছে 1 বছর। নিচে হচ্ছে 100, উপরে হচ্ছে 108। 2 শূন্যের সাথে 2 শূন্য কাটা, কত হলো? 540। ঠিক করে হিসাব করা। 5400। 5400। তাহলে তোমার কাছে 1 বছর পর ওই প্রতিষ্ঠান কত পায়? কথা খেয়াল করো, 1 বছর পর তোমার কাছে কত টাকা পায়? 5400 টাকা পায়। এখন তুমি কত টাকা দিবা? 2000 টাকা। 2000 টাকা দিবা। তাহলে 2000 টাকা দেওয়ার পরে তোমার কাছে কত পাওনা? বিয়োগ করব। তাহলে 2000 টাকা। প্রথম কিস্তি পরিশোধের পর, কথাগুলো ভালো করে বুঝে নেব। প্রথম কিস্তি পরিশোধের পর বাকি পাওনা। প্রথম কিস্তি পরিশোধের পর বাকি পাওনা কত? 5400, কিস্তি দিব 2000, সমান সমান 3400 টাকা। তাহলে তুমি 2000 টাকা দিয়ে দিছো, এখন আর 3400 টাকা বাকি। দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। স্যার ওইখানে n এর জায়গায় 2 হবে। দ্বিতীয় বছরে আমার কাছে পাওনা কত? স্যার 3000 পি এর মান কত? দ্বিতীয় বছরান্তে পি এর মান কত? 3400। যেহেতু আমি 2000 পরিশোধ করে দিয়েছি, এখন আমার কাছে 3400 টাকা পায়। তার মানে পি এর মান হচ্ছে 3400। খেয়াল করো, 1 যোগ আর এর মান ছিল অপরিবর্তিত, এন এর মান 2। এন এর মান 2। এন এর মান কত? 1। ও এটা তো স্যার বাকি এর পরের এক বছরেরটা। হ্যাঁ, আরেক বছর দেব। হ্যাঁ আরেক বছর। প্রথম বছরের টাকা হিসাব কিতাব করে দিয়ে দিছি না? স্যার এখন আরেক বছর। দ্বিতীয় বছর হিসাব করতে গেলে আবার প্রথম বছরের টাকা নিয়ে হিসাব করব? না তাহলে কয় বছর হিসাব করব? এক বছর। এখানেই আমরা সবাই ভুল করি। দ্বিতীয় বছরান্তে 2, আর সব সময় বছরান্তে মানে 1 বছরকেই বোঝায়।
যেমন তোমার 34তম জন্মবার্ষিকী, মানে 34তম ওই 1 বছরের জন্ম, এটা 34 বছরের জন্ম না, 34তম মানে কি 34 নম্বর বছর। কয় বছর? 1 বছর। কথা বুঝি? 60তম বছর, ওই 60 নম্বর বছরটা, ওই 1 বছর। ঠিক আছে? তাহলে এখানে প্রথম বছর আনতে, দ্বিতীয় বছর আনতে, দ্বিতীয় বছর মানে দ্বিতীয় তো এখন আবারও 2 শূন্যের সাথে 2 শূন্য কাটা থাকে। তিন হাজার 672। তাহলে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 3072, মানে দ্বিতীয় বছর পরে 2 বছর পর তোমার কাছে পাওনা হচ্ছে 3672 টাকা। তো তুমি টাকা দিবা না দেবে না? আমরা 1 কিস্তি দিচ্ছি, আরেক কিস্তি বাকি দিচ্ছে না, কারণ প্রশ্ন বলছে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর। তাহলে তুমি দ্বিতীয় কিস্তি দিবা, তাহলে দ্বিতীয় কিস্তিতে কত দিবা? 2000 দিবা। তোমার কাছে পাওনা হলো 3672 টাকা। এই 3672 টাকা থেকে 2000 টাকা বাদ দিবা, তাহলে কত রইল? 1672 টাকা। এখানে হচ্ছে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর বাকি পাওনা। এই ছিল আমাদের প্রশ্নের উত্তর, যে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকলো। তাহলে তার এখনো ঋণ আছে 1672 টাকা। যারা বলছিলাম আর 1000 টাকা বাকি থাকে, বুঝতে পারছো 672 টাকা চুরি করছে। যাই হোক, ধারাবাহিকতা বুঝছি তো? অনেক একটু ব্যস্ত থাকবোই। যেই কালে প্যাচ ছিল না, এই কালেও তো কইছো প্যাচ। মিনার 72 টাকা ছিল, আর এটা দিনা। মিনার ছিল 72 টাকা, দিনার ছিল 53 টাকা। দুইজনের মোট কয় টাকা? এই সময় তো কইছো প্যাচ আছে। কারো যদি বুঝতে সমস্যা হয় বলো। কেন আমরা এখানে 1 বছর লিখছি, এখনো যদি কারো ডাউট থাকে যে কেন এটা 1 বছর হবে, আশা করি সবাই বুঝতে পারছো। বাড়ির কাজ 7 থেকে 12 3 করে। সাত থেকে 12 3 করে। স্যার, আমরা স্বাক্ষর